আচ্ছা, আমাদের আজকে উইক 8 এর ক্লাস লেসন 15 এন্ড 16 দুটা ক্লাস আমাদের আছে। তো তোমাদের যেহেতু তোমাদের আমি বলছি যে 5টা ক্লাসে 5টা ইভ্যালুয়েশন হবে, তো তোমাদের অ্যাসাইনমেন্টও হতে পারে আর অথবা আমি ক্লাস টেস্ট আকারেও নিতে পারি। তো আজকের ক্লাসেও আমি ক্লাস টেস্ট নিব না, বাট ঈদের পরে যে ক্লাসগুলো হবে সেখান থেকে যে কোনো একটা অথবা দুইটা ক্লাসে আমি সাডেন টেস্ট নেব। যেটা ক্লাসে পড়ানো হবে সেটা থেকেই তোমাদের হয়তোবা পরীক্ষা নেওয়া হবে ক্লাস শেষে। তো এভাবে আমরা মানে হয়তো একটা বা ম্যাক্সিমাম দুইটা, আর বাকি যে 3টা বা 4টা থাকবে সেটা আমাদের মানে অ্যাসাইনমেন্ট আকারে যাওয়া। যেমন আজকের ক্লাসের আগের ক্লাসটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, আজকের ক্লাসের উপরেও একটা অ্যাসাইনমেন্ট যাবে। আর বাকি যে 3টা ক্লাস থাকবে সামনে, তার মধ্যে থেকে মিনিমাম একটাতে আমি যেটাকে বলা হয় সাডেন টেস্ট নেব ক্লাসের শেষে। মনে করো ক্লাস নেওয়া হলো, সাথে সাথে আমি বুঝালাম যেটা, সেটার উপরে দুইটা ম্যাথ দিলাম করতে, তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে, সেটা 1 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে এরকম। তো এরকম ভাবে আমি তোমাদের মানে পরীক্ষা নিতে পারি, বা যেটাকে বলা হয় সাডেন টেস্ট সেটা নিতে পারি। তো এটা ঈদের পর থেকে তোমরা সেইভাবে প্রিপেয়ার্ড হও। যে কোনো ক্লাসে আমি যদি দেখি তোমাদের প্রেজেন্ট কম, তাহলে আমি সেভাবেই করব। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকো অবশ্যই হয়তোবা তাহলে আমি একটা ক্লাস টেস্ট হয়তোবা নিব। আর যদি দেখা যায় যে ক্লাসে প্রেজেন্ট কম, তাহলে হয়তোবা আমি সেই সুযোগে দুটাও নিয়ে নিতে পারি। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। ওকে, আমি আজকের ক্লাসে যাচ্ছি, যেহেতু অলরেডি আজকে 16 তারিখ, তোমাদের তো বন্ধ আগামীকাল থেকে। সো সেই হিসাবে নেক্সট ক্লাস দেখে নিতে হবে। আজকে 16 তারিখ, 23 তারিখ। তো নেক্সট ক্লাসটা সম্ভবত তোমাদের দেখা যাক, যদি ইউনিভার্সিটি খোলে তাহলে হবে, আর যদি না খোলে তাহলে তো হবে না। তো তারপরে ক্লাসে আমি নিব অবশ্যই, সেভাবে অনুসারে সবাই প্রিপেয়ার্ড থাকো। ওকে, আমি ক্লাসে যাচ্ছি। আমাদের লেসন 15 এন্ড লেসন 16 দুটা ক্লাস আজকে। তো আমাদের এর আগে আমরা যে দুইটা ক্লাস নিয়েছি বা 3টা ক্লাস নিয়েছি প্রথম ক্লাসে, সেখানে কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের কমপ্লেক্স নাম্বার কাকে বলে, তার যে বিভিন্ন রকম প্রপার্টিস গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই জিনিসগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি কমপ্লেক্স নাম্বারের দুইটা অ্যাপ্লিকেশন দেখবো, যেখানে কমপ্লেক্স নাম্বার বলতে মেইনলি আমাদের নতুন যে জিনিসটা আমরা জেনেছি সেটা হলো আই। এই যে আই এর মাধ্যমে মানে বেশ কিছু ফর্মুলা আছে বা বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। দুটো অ্যাপ্লিকেশন আজকে আমরা শিখবো। এই দুটো অ্যাপ্লিকেশন অনুসারে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট হবে, প্লাস আজকে ক্লাসটাও এইটা অনুসারেই হবে। প্রথম যে ক্লাসটা আছে লেসন 15 এর ক্লাসটা, মানে টপিকসটার নাম হচ্ছে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। তো ইন্টিগ্রেশন সম্পর্কে তোমরা জানো, অলরেডি ইন্টিগ্রেশন তোমরা করে আসছো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিশ্চয়ই আগের ক্লাসে তোমাদের ছিল, ম্যাথ 1-এ হয়তোবা। তো সেখানে ইন্টিগ্রেশন তোমরা দেখেছো, ইন্টিগ্রাল সাইন কিভাবে বলে সেটাও তোমরা দেখেছো। তো আমরা যে ফর্মুলাটা দেখব, প্রথম যে আজকের লেসনের প্রথম ফর্মুলা, সেটা হচ্ছে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। তাহলে এটা অবশ্যই একটা ইন্টিগ্রাল ফর্মুলা হবে, এবং এটা যে যিনি মানে ইন্ট্রোডিউস করেছেন তার নাম হচ্ছে কসি। তো ইনি কি বলেছেন, অবশ্যই যেহেতু আমরা ইন্টিগ্রাল ফর্মুলাটা দেখবো, আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স ফাংশন নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের স্বাভাবিক ইন্টিগ্রাল যেমন আমরা করি সেখানে কিন্তু এক্স ওয়াই থাকে, যেখানে স্বাভাবিক সংখ্যা থাকে, রিয়েল নাম্বার থাকে। বাট এখানে আমি যে ফাংশনটা নিব সেই ফাংশনটা রিয়েল ফাংশন না, সে ফাংশনটা হবে কমপ্লেক্স ফাংশন। এইটুকু পার্থক্য এখানে, যে কসেস ইন্টিগ্রাল যে ফর্মুলাটা আছে এখানে যে মানে নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স ফাংশন হিসাবে মানে কমপ্লেক্স ফাংশনকে ব্যবহার করা হয়েছে। আমি স্টেটমেন্টটা পড়তেছি, ইফ এফ অফ জেড, এই জেড দ্বারা বোঝাচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এবং এফ অফ জেড দ্বারা বোঝাচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। আমরা জানি যদি এফ অফ এক্স থাকতো তাহলে এক্স কি একটা রিয়েল নাম্বার, আর এফ অফ এক্স হতো একটা রিয়েল নাম্বারের ফাংশন, এরকম জাতীয় জিনিসই থাকতো। বাট এখানে আমরা যে জিনিসটা দেখতেছি এফ অফ জেড, যেখানে জেড একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এফ অফ জেড অবশ্যই একটা কমপ্লেক্স ফাংশন।
ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক উইথিন অ্যান অন এ ক্লোজ কন্ট্রোর সি। এখানে কন্ট্রোর কথাটা বোঝাচ্ছে অর্ধবৃত্ত। তোমরা অর্ধবৃত্ত দেখেছো, চাঁদা যেটা দেখেছো তোমরা, যে মানে জ্যামিতি বক্সে যে চাঁদাটা দেখতা, সেটা কি একটা অর্ধবৃত্ত, তাই না? এখানে অ্যাঙ্গেল মানে কোণগুলো লেখা থাকতো উপরে, আর একটা নিচে একটা সরলরেখার মতো চিহ্ন থাকতো, মানে অর্ধচন্দ্রাকার যে ব্যাপারটা, ওইটাকে কন্ট্রোর বলা হয়। একটা কন্ট্রোর সি এর মধ্যে এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন যদি অ্যানালাইটিক হয় উইথিন অ্যান্ড অন, উইথিন এবং অন মানে বোঝাচ্ছে এর ভিতরে এবং উপরে। কারণ একটা যদি অর্ধবৃত্ত আঁকো তাহলে কি হয়, এর ভিতরেও কিছু জিনিস থাকে, আর উপরে যে একটা আবরণ থাকে সেটা ওর উপরেও একটা মানে একটা মানে অ্যানালাইটিকের ব্যাপার থাকে। তো ইফ অবজেক্ট অ্যানালাইটিক হবে উইথিন এবং অন এ ক্লোজ কন্ট্রোর সি এন্ড ইফ এ ইজ এনি পয়েন্ট উইথিন সি। তাহলে এই যে ক্লোজ কন্ট্রোরটা আছে, এই কন্ট্রোরের মধ্যে একটা অর্ধবৃত্ত আছে, যেটা এর মধ্যে একটা যে কোনো একটা পয়েন্ট থাকবে এ। এ কিন্তু এখানে একটা পয়েন্ট আকারে ব্যবহার হয়েছে, এটা কিন্তু এ কিন্তু একটা যে ইফ এ স্বাভাবিক যে বাক্যে ব্যবহার করি সে এ না, এটা হচ্ছে ব্র্যাকেট এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কোটেশন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা একটা পয়েন্ট। ইফ এ ইজ এনি পয়েন্ট উইদিন সি দেন, এরপরে আমার এই জিনিসটুকু মনে রাখতে হবে। মনে করো এটা হচ্ছে ইন্টিগ্রেশন সি দেওয়া হয়েছে। সি কেন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সি কন্ট্রোলের মধ্যে ইন্টিগ্রেশনটা হচ্ছে, অ্যানালাইটিক ফাংশনটা এফ অবজেক্টটা সি কন্ট্রোলের মধ্যে আছে, তাহলে ইন্টিগ্রেশনটা অবশ্যই সি লিমিটের মধ্যে হবে। এবং এই যে চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে, এই যে এটা লম্বা ভাবে দেওয়া হয়েছে, এটা বোঝাচ্ছে যে ক্লোজড, মানে জিনিসটা একটা একটা জিনিস একটা ফাংশন ক্লোজড অ্যান্ড আনক্লোজড এর ব্যাপার আছে। একটা ক্লোজড ফাংশন মানে হচ্ছে কি, যেখানে এর একটা শুরু বিন্দু থাকবে, এর একটা শেষ বিন্দু থাকবে, এবং এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকবে। বাট যদি আনক্লোজড ফাংশন হয় বা আনলিমিটেড থাকে, তার যার ভ্যালু শুরু আছে কিন্তু শেষ নাই, এরকম ফাংশনও আছে। কিন্তু এটা একটা ক্লোজ কন্ট্রোলের মধ্যে যেহেতু আছে, অবশ্যই ইন্টিগ্রেশনটাকে একটা বদ্ধ চিহ্ন দিয়ে লেখানো হয়েছে, এবং সি দ্বারা বোঝাচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা সি এর মধ্যে অবস্থিত বা সি এর উপর পারফর্ম করা হয়েছে। ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড, এই যে একটা ফরম্যাট আছে। এফ অফ জেড তো জানি আমরা একটা ফাংশন, কমপ্লেক্স ফাংশন, ডিভাইডেড বাই জেড মাইনাস এ, আমি এ জানি যে সি এর মধ্যে একটা পয়েন্ট, জেড মাইনাস এ, তাহলে জেড অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার হবে, ডিজেড ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আই ইন্টু এফ অফ এ। এটা হচ্ছে আমাদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলার মেন সূত্র। ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আই ইন্টু এফ অফ এ। তার মানে হচ্ছে আমরা যে ইন্টিগ্রেশনটা করতেছি, ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা কোনো ইন্টিগ্রেশন করতেছি না, আমরা উইথাউট এনি ইন্টিগ্রেশন শুধুমাত্র এই যে টুয়াইস পাই আই ইন্টু এফ অফ এ, তার মানে এফ অফ এ এর মানটা যদি এই ফরম্যাটে নিয়ে আয়, আমরা একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকবে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, সেটাকে যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, এবং এখান থেকে নিশ্চয়ই যেহেতু এ এর মানটা পাবো, আর যেহেতু এফ অফ জেড দেওয়াই থাকবে, তাহলে এখান থেকে এফ অফ এ এর মানটাও বের করতে পারবো। তার মানে ইন্টিগ্রেশনকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করতেছি না, শুধুমাত্র ফাংশনাল ভ্যালু বের করার মাধ্যমেই সলিউশন করতে পারতেছি। এবং অবশ্যই এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের জন্য প্রযোজ্য বা কমপ্লেক্স ফাংশনের জন্য প্রযোজ্য, রিয়েল নাম্বারের জন্য কিন্তু বা রিয়েল ফাংশনের জন্য এটা প্রযোজ্য না। তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যে কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা বললাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আবার শোনা যাচ্ছে না? অনেক সময় শোনা যায় না, কেউ একজন রেসপন্স করো, শোনা যাচ্ছে কি কথা? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি সামনে আগাচ্ছি। তো আমি স্টেটমেন্টটা বললাম, এবার আমরা একটা প্রবলেম দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরো। তো আমাদের এখানে মেইনলি দুটো জিনিস ব্যাপার আছে, এফ অফ জেডটাও নির্ণয় করা এবং এ যে একটা পয়েন্ট আছে এটাও নির্ণয় করা। এই দুইটা জিনিস আমাদের যে ইন্টিগ্রেশনটা থাকবে, আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশন, সেটার মাধ্যমে আগে বের করতে হবে, তারপরে আমরা এফ অফ এ এর মানটা বের করতে পারবো। তার মানে প্রথমে আমাদের এফ অফ জেড কি হবে সেটা নির্ণয় করা, এবং এ যে পয়েন্টটা হবে এই যে ফরম্যাটে আসবে সেইখান থেকে এ এর যে মানটা আসবে সেটা নির্ণয় করা, তারপর আমরা এফ অফ এ এর মানটা বের করতে পারবো। আর টুয়াইস বাই আই তো সাথে গুণ আছে। তো ওকে, আমরা ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 1 এ আছে ডিটারমিন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রেশন 1 বাই z ইনটু z² প্লাস 9 dz। এটা একটা ইন্টিগ্রেশন আছে। তো এখানে কিন্তু আমাদের এফ অফ জেডও দেওয়া নাই, আর জেড মাইনাস এ ফরম্যাট যেটা আছে সেটাও দেওয়া নাই। তো প্রথম আমি কথা বলেছিলাম কি, এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমার বানাই নিতে হবে, না হলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না।
তো একটা ইন্টিগ্রেশনকে আমরা সেই ফরম্যাটে নিতে হলে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন উপরে এফ অফ জেড আছে সেটা আমরা নির্ণয় করব, এখান থেকে এফ অফ জেড ধরবো, যেহেতু এখানে জেড সম্বলিত দুইটা পথ আছে, এটাকে যদি দুই ভাগ করি তাহলে কি লেখা যায়, 1/z ইন্টু 1/z² প্লাস 9, দুইটা পার্ট করে নিলাম জেড এর, করা যায়, বা এখানে যদি তিনটা থাকতো তাহলে তিনটা পার্ট করতে পারতাম। যেহেতু এখানে দুটো পার্ট করা যাচ্ছে, দুইটা পার্ট আমি মনে মনে করে নিলাম। এখন জেড নিজে বানাতে হবে, হর যেটা আছে ডিনোমিনেটর যেটা আছে সেখানে আছে জেড মাইনাস এ। তো জেটের এখানে পাওয়ার আছে সর্বোচ্চ 1, বা আমাদের জেড মাইনাস এ বানাইতে হলে জেটের পাওয়ার হবে, সূচক হবে 1। তো আমার দেখতে হবে আমার যে ইন্টিগ্রেশনটা আছে এর মধ্যে সূচক কার 1 আছে, সেটাকে আমরা যদি একাধিক সূচকে একরকম থাকে তাহলে যে কোনো একটাকে আমরা ধরলেই হবে। বাট যদি এরকম থাকে, এখানে যেমন আমার একটা আছে জেড এর পাওয়ার 1, এখানে একটা জেড এর পাওয়ার আছে, এই যে জেড এর পাওয়ার 1 আছে, আর একটা জেড এর পাওয়ার আছে কি জেড স্কয়ার, মানে 2 আছে। তো এখান থেকে আমি দেখেই বুঝতে পারতেছি আমাদের যে দুটো পার্ট করলাম, তাহলে এই জেড যেটা আছে শুধুমাত্র সেটা কিন্তু জেড মাইনাস এ ফরম্যাটে নেওয়ার জন্য প্রযোজ্য। বাট 1/z² প্লাস 9 এটা কিন্তু আমরা জেড মাইনাস এ ফরম্যাটে নিতে পারবো না, কারণ এটা স্কয়ার আছে। তো তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এফ অফ জেড কোনটাকে ধরতে হবে, 1/z ইন্টু 1/z² প্লাস 9, এই দুইটা থেকে তাহলে এফ অফ জেড ধরতে হবে আমাদের যেটাতে জেড এর পাওয়ার 1 এর অধিক আছে সেইটাতে। তো এখান থেকে আমরা গিভেন ইন্টিগ্রাল দেওয়া আছে ধরে নিলাম এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² প্লাস 9। কেন ধরেছি আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, কারণ এখানে জেড মাইনাস এ বানাইতে হবে, তাহলে যেহেতু জেড রয়েছে তাহলে 1/z² প্লাস 9 কে আমি এফ অফ জেড ধরে নিলাম। তাহলে আমাদের যে গিভেন ইন্টিগ্রালটা ছিল তখন আমাদের পরিবর্তন হয়ে কি চলে আসবে, এফ অফ জেড ডিভাইডেড বাই জেড ডিজেড, কারণ 1/z² প্লাস 9 কে আমরা এফ অফ জেড ধরে নিয়েছি এখানে। সো তাহলে আমাদের পেলাম এফ অফ জেড ডিভাইডেড বাই জেড ডিজেড। কিন্তু আমাদের সূত্রটা ছিল ইন্টিগ্রেশন, আমরা আবারও যাচ্ছি, ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ। তো নিচে আছে জেড মাইনাস এ, কিন্তু আমরা এখানে পেলাম শুধু জেড, তাহলে এটাকে আমাদের জেড মাইনাস এ ফরম্যাটে নিতে হবে। যেহেতু এরকম যদি এরকম অনেক সময় এরকমও থাকবে 1/z প্লাস 1 ইন্টু জেড স্কয়ার প্লাস 10 বা 9 যেটাই থাকুক, তাহলে জেড প্লাস 1 থাকলে ইজিলি আমরা জেড মাইনাস এ ফরম্যাটে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো জেড মাইনাস মাইনাস 1, তাহলে এর মান পেতাম -1। কিন্তু এখানে তো আমার কিছুই নাই, জেড আছে শুধু। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে যোগের একটা অভেদক আছে সেটা হচ্ছে 0। আমরা 0 কে কোনো জায়গায় যোগ বা বিয়োগ যদি করি তাহলে যেটা আমার দেওয়া থাকবে সেটাই আমি পাবো। তো সিমিলারলি আমরা সেই হিসাবে এখানে যেতে এর মানটা দরকার, তাহলে আমরা জেড মাইনাস 0 লিখতে পারি সূত্র মতে, সূত্র স্বার্থে। তো জেড মাইনাস 0 লিখলাম, তাহলে আমরা এ এর মানটা পেয়ে গেলাম 0। তাহলে আমরা সূত্র মতে লিখতে পারি টুয়াইস পাই ইনটু এফ অফ এ, তাহলে এর মান যেহেতু 0 তাহলে এফ অফ 0, এটাকে 2 নম্বর সমীকরণ দিব। তাহলে এখন আমাদের মান বের করতে হবে এফ অফ 0 এর মান। দেখো এফ অফ জেড এর মান এটা তো ধরেই নিয়েছি, এইখানে যেখানে জেড আছে সেখানে 0 বসাই দিব। নাও ফরম 1 উই হ্যাভ এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² প্লাস 9, অতএব এফ অফ 0 ইজ ইকুয়াল টু 1/z² আছে যেহেতু 0² প্লাস 9 ইজ ইকুয়াল টু 1/9। তাহলে এফ অফ 0 এর মান পাইলাম 1/9। এবার টুয়াইস পাই আই ইনটু 1/9 করে দিলেই आंसर হয়ে যাবে। এই যে অতএব ইন্টিগ্রেশন 1/z into z² plus 9 dz is equal to twice pi I into 1/9 is equal to twice pi I divided by 9। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখানে কিন্তু আমরা কোনো ইন্টিগ্রেশনই করলাম না, বাট ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়ে গেলাম। তো এটা হচ্ছে এখানে দেখো আই আছে, জেড আছে, এগুলো তো আমাদের কমপ্লেক্স নাম্বারের জিনিস। সো এটা একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশন, যেখানে আমরা এটাকে নাম দিলাম বা নাম দেওয়া হয়েছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। ইন্টিগ্রেশনকে বেস করে আগালাম, বা ইন্টিগ্রেশন দেওয়া ছিল সেটাকে নির্ণয় করলাম কসিস ফর্মুলার মাধ্যমে, যেখানে মূল ভিত্তিটা ছিল কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স ফাংশন। সো এটার মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা প্রথম এক্সাম্পলটা সম্পর্কে? ওকে, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। Determine the integral with the help of cosine integral formula, integration 1/z² plus 1 into z² plus 9 dz।
তো এখানে খেয়াল করে দেখো আগেরটা কিন্তু জেটের পাওয়ার 1 ছিল, এরকম একটা রাশি ছিল আমাদের, বা এরকম একটা অংশ ছিল আমাদের জেটের। বাট এখানে কিন্তু দুইটার পাওয়ারই কি জেড স্কয়ার আছে, এখানেও জেড স্কয়ার এখানেও জেড স্কয়ার। তাহলে আমাদের মানে কি করতে হবে, আমাদের জেটের পাওয়ার 1 বানাতে হবে, সেজন্য আমাদের একটু মানে যে কাজটা আছে একটু কাজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আইদার যে কোনো একটাকে, এটাকে যদি দুইটা পার্ট করে লিখি 1/z² + 1 ইনটু 1/z² + 9, যে কোনো একটাকে আমি এফ অফ জেড ধরতে পারবো, কারণ কোনোটাতেই আমাদের শুধু জেড নাই। তো একটা না একটা থেকে ধরে নিয়ে নিব, বাকিটা থেকে আমরা বানাই নিব। তো ওকে আমরা ধরে নিলাম বড়টাকেই, এফ অফ জেড 1/z² + 9, যে অংশটা আছে বড় অংশটুকু, সেটাকে আমরা ধরে নিলাম এফ অফ জেড। তাহলে প্রদত্ত রাশি বা গিভেন ইন্টিগ্রাল লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই z² + 1 tz। তো আমরা এটা লিখলাম। তো দেখো এবার z² + 1, এখান থেকে তো আমাদের z - a ফরম্যাটে আমরা লিখতে পারবো না, কারণ আমাদের সূত্র ছিল z - a, কিন্তু এখানে z এর পাওয়ার কি আছে, 2 আছে। তো এইটাকে আমার 1 বানাইতে হবে। তো এরকম যদি থাকে z² a² + b², এরকম কিন্তু আমাদের মানে ডাইরেক্ট কোনো সূত্র নাই, কিন্তু আমাদের সূত্র কিন্তু একটা আছে পাওয়ার কমানোর জন্য, সেটা হচ্ছে a² - b² এর সূত্র। আমরা জানি a² - b² = a + b * a - b। খেয়াল করে দেখো a² + b² ছিল, এখানে a এর পাওয়ারও 2 ছিল, b এর পাওয়ারও 2 ছিল, কিন্তু যখন সূত্রটা বসাইলাম তখন হইলো a + b * a - b। এখানে a এর পাওয়ারও 1 হয়ে গেল, b এর পাওয়ারও 1 হয়ে গেল। তো তার মানে কি হলো, পাওয়ারের বিভাজন হয়ে গেল, যেটা আমার দরকার এখানে। তো কিন্তু আমার এখানে তো সূত্র আছে z² + 1, কিন্তু আমরা যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি, আমরা -1 এর একটা ভ্যালু বা আই যে একটা ব্যাপার আছে সেটা তো আমরা জানি, যে আমরা জানি যে i² = -1, সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো z² - i², প্লাস ছিল মাইনাস করা হয়েছে, কারণ আমরা জানি z² i² = -1, তো -1 ইনটু মাইনাস গুণ করলে +1 হয়ে যাবে। তো +1 কে আমরা এইভাবে ভাঙায় লিখলাম। আমরা জানি i² = -1, অতএব -i² = +1, এটাও আমরা জানি। সেই হিসাবে এখানে -i² বসাই দিলাম +1 এর পরিবর্তে। এবার আমাদের সূত্র হয়ে গেল z² - i², which is a² - b² ফরম্যাট। তাহলে আমরা লিখতে পারি f of z divided by z + i into z - i। এবার আমাদের z এর পাওয়ার 1 চলে আসলো, কিন্তু এখনো তো আমার নিচে হরের দুইটা পার্ট আছে। তো আমরা এখন কি করব, এখন কি আবার f of z ধরবো? সেটা তো আর সম্ভব না, কারণ একবার তো f of z ধরে ফেলানো হয়েছে, এখন তো আর f of z ধরা সম্ভব না। তো এই যে কাজটা করতে হবে, আমরা আংশিক ভগ্নাংশ নামে একটা জিনিস তোমরা ইন্টিগ্রেশনে অলরেডি করেছো বা হয়তো বা জানার কথা, যদি নাও করে থাকো আমি আংশিক ভগ্নাংশ ব্যাপারটা কথা বললাম, যেখানে এমন জিনিস দেখবা যে হরে যদি এরকম থাকে x - a, সরি x - 1, x - 2, x - 3, তিনটা পার্ট আছে। তো হরে যদি এরকম গুণ আকারে থাকে, এখানে আংশিক ভগ্নাংশ করার মাধ্যমে সেটাকে তিনটা পার্টকে তিনটা আলাদা অংশ বিভক্ত করে, যেমন z - a, z - 2, সরি x - a1, x - 2, x - 3, এটাকে তিনটা পার্ট করে নেওয়া যায় আংশিক ভগ্নাংশের মাধ্যমে, যেটার মাধ্যমে আমাদের গুণ আকারে থাকলে সেটাকে আমরা যোগ বা বিয়োগ আকারে করে নিতে পারি। তো সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু এখানে নিচে হরে গুণ আকারে আছে, দুইটা পার্ট আছে, তো এটাকে আমরা দুইটা ভাগ করে নিব, এবং সেটা কিন্তু অবশ্যই আংশিক ভগ্নাংশের মাধ্যমে। তো আংশিক ভগ্নাংশের আমাদের বেশ কয়েকটা সূত্র আমাদের আছে। তো আংশিক ভগ্নাংশের যে সূত্র আছে, তো সেই সূত্রটা আমি একটু মানে রিপিট করব। এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা আংশিক ভগ্নাংশ পুরোটা দেখবো না, আমরা শর্টকাট একটা রুল আছে সেটাকে এখানে অ্যাপ্লাই করব, যেহেতু আমরা খুবই অল্প কিছুর জন্য এখানে অ্যাপ্লাই করতেছি। তো যেটাকে আমরা বলা হয় কভার আপ রুল, যেটাকে বলা হয় কভার আপ রুলের মাধ্যমে এটাকে সলভ করতে পারি। ওকে, আমি একটু হোয়াইট বোর্ডে এটা দেখাচ্ছি। আমাদের হোয়াইট বোর্ডে একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি। আচ্ছা, আমি করেছিলাম আগের ক্লাসে, তো সেটাই আমি একটু তোমাকে দেখাচ্ছি। দেখো আমাদের এই জিনিসটা আছে 1/z - i into 1 z + i আছে, দুটো অংশ আছে।
তো এইটা অংশকে আমরা কভার আপ রুলের মাধ্যমে চেঞ্জ করব। ওকে, দেখো 1/z - i ইন্টু জেড প্লাস আই আছে। তো এটাকে কভার আপ রুল করার মাধ্যমে হলো নিয়ম হলো দুইটা, এখানে দুইটা পার্ট আছে, একটা আছে z - i আর একটা আছে z+i। তো এই দুটোকে ইকুয়াল টু 0 ধরে জেটের মান বের করতে হবে। যেমন z - i ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমরা জেটের মান পাই i। আবার z+i ইজ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে জেটের মান পাই -i। তো এই দুইটা মান পেলাম, z ইজ ইকুয়াল টু i যখন z-i এর জন্য, আর z ইজ ইকুয়াল টু -i যখন z+i এর জন্য। তো দুইটা পার্টকে আমরা দুই ভাগে করব, যেহেতু মাঝখানে হবে প্লাস, এবং আমাদের জেটের মান দুইটা পাইছি। একটা যখন z-i তখন আমাদের জেটের মান হবে i, যখন z+i তখন জেটের মান হবে -i। তো এখানে উপরের অংশ যেটা থাকবে, জেড যদি থাকে তাহলে জেড লিখবো, বাট জেড যদি না থাকে, যেহেতু এখানে 1 আছে উপরে 1 লিখলাম। যে অংশটা, যে মানটা বসাবো, যেমন z-i এর জন্য যখন z ইজ ইকুয়াল টু i পাইছি, তখন এই z-i অংশটা ঠিক রাখবো। দেখো 1/z-i, এই z-i অংশটা ঠিক রাখলাম। বাকি আরেকটা আছে কি z+i, বাকি যে অংশটা আছে সেখানে এই z এর পরিবর্তে আমি মান বসাবো, এই যে z-i এর জন্য যে মানটা পাইছি, এই i পাইছি, সেটা এখানে বসাই দেবো। দেখো z-i ঠিক রাখছি, বাকি অংশ ছিল z+i, এখানে z এর জায়গায় আমরা i বসাই দিয়েছি। তাহলে পেলাম 1/z-i ইন্টু i+i, প্লাস সূত্র মাত্র প্লাস হবে এখানে। তারপর 1 এবার আমরা z-i ঠিক রাখছি, যেমন এবার z+i ঠিক রাখবো। এই দেখো z+i আমরা ঠিক রাখলাম। তাহলে z+i এর জন্য আমরা i এর মানটা, z এর মানটা পাইছি কি -i। তাহলে বাকি যে z+i ঠিক রাখলে বাকি অংশটা থাকবে z-i। এই z-i অংশে আমরা z এর পরিবর্তে মানটা বসাবো -i। তো দেখো এখানে বসানো হয়েছে -i, যেহেতু যেটা জায়গায় -i মাইনাস আছে, তো বসাই দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 1/i+i করলে 2i, 1/2i ইন্টু z-i, সূত্র বলতে প্লাস 1 আবার এখানে -i যোগ করলে আমরা পাবো -2i, 1/-2i z+i। তো এবার এখানেও 2i আছে, এখানেও -2i আছে, যেহেতু মাইনাস এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, 2i কমন যায়, তাহলে 1/2i কমন নিতে পারি, তাহলে পাই 1/z-i মাইনাস 1/z+i। তো এই যে জিনিসটা পেলাম, এই যে এইখান থেকে এইটা পেলাম, তো সেটা কিভাবে করলাম কভার আপ রুলের মাধ্যমে, সেটা আমি উল্লেখ করলাম। কারো কোনো সমস্যা আছে কিনা কভার আপ রুলের এইটুকু যেটুকু বুঝালাম, এটা কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের যেখানে আমরা ছিলাম। ওকে, সেইখান থেকে তাহলে এইখান থেকে আমরা পেলাম f অফ জেড ডিভাইডেড বাই f অফ জেডটা আমার যেহেতু কমন জিনিস, f অফ জেড dz এর সাথে থাকবে, এটা আমাদের কোনো কাজ নাই। তাহলে 1/z+i ইনটু z-i কে করে কভার আপ করে পেলাম 1/2i, 1/z-i মাইনাস 1/z+i। আর এখানে dz, এখানে f অফ জেডটা উজ্জ্বল রয়েছে, বা f অফ জেডটা লেখা হয় না, f অফ জেডটা হবে এখানে। তাহলে পেলাম ইন্টিগ্রেশন 1/2i 1/z-i মাইনাস 1/z+i f অফ জেড dz। তো এবার আমরা তাহলে যেহেতু মাইনাস পেয়ে গেছি, তাহলে এখানে এই জিনিসটাকে এবার দুইটা পার্ট করে দেবো, ইন্টিগ্রেশনটাকে দুইটা ইন্টিগ্রেশন করে দেওয়া যাবে। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন f অফ x প্লাস g অফ x থাকে, তাহলে আমরা সেটাকে দুইটা পার্ট করে লিখতে পারি, ইন্টিগ্রেশন f অফ x dx প্লাস ইন্টিগ্রেশন g অফ x dx। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে, এভাবেও দুইটা পার্ট করে নিলাম। এই যে 1/2i যেহেতু উভয়ের সাথেই আছে, 1/2i ইন্টিগ্রেশন f অফ z ডিভাইডেড বাই z-i dz মাইনাস 1/2i ইন্টিগ্রেশন f অফ z ডিভাইডেড বাই z+i ছিল, যেহেতু আমাদের সূত্র হয়েছে z মাইনাস a, তো সেই সূত্রে বানানোর জন্য z+i কে একটু কনভার্ট করে লিখলাম z-i। তাহলে a এর মান পাইলাম একবার i, আর একবার পাইলাম -i। সূত্র বসাই দিই, 1/2i তো রয়েছে, 2i ইন্টু f অফ i, যেহেতু এখানে a এর মান i, মাইনাস 1/2i ইন্টু 2i ইন্টু f অফ -i, যেহেতু এর মান এখানে -i, ওতে বসাই দিলাম। তাহলে এবার আমার দুইটা মান বের করতে হবে, f অফ i এর মান বের করতে হবে, আর f অফ -i এর মানটা বের করতে হবে। যেহেতু আমাদের এখানে f অফ z এর মান আছে 1/z² + 9, এখান থেকে আমরা বের করে নিব f অফ i এবং f অফ -i এর মান। তো f অফ z = 1/z² + 9, তাহলে f অফ i যেখানে z থাকবে সেখানে i বসাবো, তাহলে 1/i² + 9
তাহলে 1/i² মান যেহেতু -1 -1 প্লাস ইজ ইকুয়াল টু 1/8 পেলাম। সিমিলারলি আবার f অফ -i এর মানটা বের করব। তো 1/-i এর হোল স্কয়ার প্লাস 9। তো এখানে অনেকে ভাবতে পারে যে -i এর স্কয়ার আছে, -i এর স্কয়ার মানেই তো আমরা জানি যে i² = -1, তাহলে -i² মানে হচ্ছে +1 হয়ে যাবে। যেহেতু আমি দেখেছিলাম যে -i² = +1, কিন্তু একবার আমরা দেখিয়েছি, বাট সে জিনিসটা কিন্তু পার্থক্য ছিল। এখানে দেখো -i এর হোল স্কয়ার আছে, আর তখন আমরা যেটা লিখেছিলাম সেটা ছিল শুধু -i², বাট এটা হচ্ছে -i তার উপর হোল স্কয়ার, আর ওটা ছিল মাইনাস তারপর i² ছিল। জিনিসটা কিন্তু আলাদা। -i² এর মান হচ্ছে +1, বাট -i এর হোল স্কয়ার এর মান কিন্তু +1 না, এর মান হবে -i হোল স্কয়ার। যেমন -1 এর হোল স্কয়ার আছে, তার মানে কি সেটা কি +1² অথবা 1 হবে আমাদের, কারণ মাইনাস রে স্কয়ার করলে প্লাস হয়ে যায় আমরা জানি। তাহলে আমরা কি পেয়ে যাব, -i এর হোল স্কয়ার হলে আমরা +i² পেয়ে যাব। +i² মানে হচ্ছে -1। দেখো এখানে কিন্তু -1 হয়ে গেছে। সো এখান থেকে পাইলাম 1/8। তাহলে f অফ i এর মান পাইলাম 1/8, f অফ -i এর মান পাইলাম 1/8। এই দুটো মান এবার বসাই দিব। বসাই দিলে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে π/8 -5/8 আসবে। তো অ্যান্সার হয়ে যাবে 0। তো এভাবে করে আমরা সলভ করতে পারি। কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে বলো। এটা কিন্তু আমাদের কস ইন্টিগ্রাল ফর্মুলার ম্যাথ। ওকে, আমি নেক্সট লেসনে যাচ্ছি। আমাদের সেকেন্ড লেসন আজকে লেসন 16, যেটা এটা হচ্ছে কস রাইমান ইকুয়েশন। আমি আগেরটা দেখিয়েছি যেটা হচ্ছে কস ইন্টিগ্রাল ফর্মুলা, ওটা একটা ফর্মুলা ছিল, আর এটা একটা ইকুয়েশন, কস রাইমান ইকুয়েশন। ওখানেও কসে ছিল, এখানেও কসে আছে, তার সাথে এখানে যোগ হয়েছে রাইমান। দুইজন মানুষ, কসে একজনের নাম ছিল আর একজন হচ্ছে রাইমান, দুজন মিলে হয়তো বা একটা ইকুয়েশন লিখেছে। তো আমরা ইন্টিগ্রেশনে একটা দেখেছি কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। এবার কসেস রাইমান ইকুয়েশনটা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন রিলেটেড, বাট সেটা কমপ্লেক্স নাম্বারের জন্যই বা কমপ্লেক্স ফাংশনের জন্য। আমি আবারও বলতেছি, কমপ্লেক্স ফাংশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন দুইটা আমি দেখাচ্ছি। একটা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন দেখাইছি, এবার যেটা অ্যাপ্লিকেশন দেখবো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মানে বলা হয় কি অ্যাপ্লিকেশন, বাট ফাংশনটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন। সো তোমরা কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এর আগের ক্লাসে করে আসছো, দ্যাট মিনস তোমাদের ম্যাথ 1-এ হয়তো বা, তো সেই জিনিস কিন্তু এখানেও আমরা করতেছি। প্রথমটা হয়তো বা অতটাই অ্যাপ্লাই হয় না, বাট এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে এই কসেস রাইমান ইকুয়েশন। ওকে, আমি আগে স্টেটমেন্টটা দিয়ে নিই। let f of z is equal to ux, y plus ivx, y। তাহলে f of z একটা কমপ্লেক্স ফাংশন যেখানে আমাদের ভেরিয়েবল আকারে থাকবে x, y, এবং এই ফরম্যাটটা হবে u প্লাস iv ফরম্যাটে। তার মানে আমাদের যেমন আমরা দেখেছিলাম a প্লাস iv ফরম্যাট, সেখানে আমরা a প্লাস iv না ধরে এখানে আমরা ধরেছি ইউ প্লাস আইভি ফরম্যাটে ধরেছি, যেহেতু এ বি এখানে নাই। সো এখানে ইউ প্লাস ওকে, আমি একটু সমস্যা হয়েছিল। অতএব আমরা যেটা দেখলাম এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইভি। এখানে ইউ আর ভি দুইটা হচ্ছে আমাদের মানে পার্ট। আমরা জানি যে রিয়েল পার্টকে আমরা এখানে ইউ দ্বারা প্রকাশ করতেছি, আইভি দ্বারা বোঝাচ্ছি ইমেজিনারি পার্ট বা ইমেজিনারি অংশ যেটা আমাদের। তাহলে ইউ যে ফাংশনটা হবে সেটাও এক্স ওয়াই সম্মিলিত পদ হবে, আর ভি যেটা পাবো সেটাও এক্স ওয়াই সম্মিলিত পদ হবে। এখানে ভেরিয়েবল দুইটা এক্স কমা ওয়াই, 2 ডাইমেনশনাল একটা ফাংশন, এবং সেটা কিন্তু কমপ্লেক্স ফাংশন থাকবে। তো সেটাকে আমরা বি অ্যান অ্যানালাইটিক ফাংশন ইন আর, রিয়েল নাম্বার আর দ্বারা বোঝাচ্ছে রিয়েল নাম্বারের যে সিস্টেমটা আছে একটা সেই সিস্টেমে একটা অ্যানালিটিক ফাংশন। দেন দ্য কসিস রাইমান ইকুয়েশন আর। তাহলে আমাদের কসিস রাইমান ইকুয়েশন হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে এই ফাংশনটার জন্য, তাহলে আমরা বলবো এই ফাংশনটা অ্যানালাইটিক। এখানে দুই ধরনের কোশ্চেন তোমাদের হতে পারে। আমি প্রথমে কোশ্চেন সম্পর্কে তোমাদের একটু বলি। তোমাদের দুই ধরনের কোশ্চেন হতে পারে যে বলবে যে এক ফাংশন দেওয়া থাকবে, বলবে এই ফাংশনটা অ্যানালাইটিক কিনা সেটা দেখাও।
তাহলে তোমাদের কসেস রেমান ইকুয়েশন চেক করে দেখতে হবে যে ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এফ অফ জেড ফাংশনটা কসেস রেমান মানে অ্যানালাইটিক। অথবা এভাবেও হতে পারে, একটা ফাংশন দেওয়া থাকবে, বলবে যে এটা কসেস রেমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা দেখাও। দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা বলতে পারবে যে ফাংশনটা অ্যানালাইটিক কিনা, কমপ্লেক্স ফাংশন অ্যানালাইটিক কিনা এটা প্রমাণ করার সূত্র হচ্ছে কসেস রেমান ইকুয়েশন, অথবা ডাইরেক্ট বলে দিতে পারে যে এই ফাংশনটা কসেস রেমান ইকুয়েশনের মাধ্যমে সলভ করে দেখাও। ওকে, যাই হোক আমাদের ইকুয়েশনটা বলি আমি। del u বাই del x ইজ ইকুয়াল টু del v বাই del y। তার মানে del u বাই del x এর যে মানটা পাবো আর del v বাই del y এর যে মানটা পাবো পরস্পর সমান হবে। আর del u বাই del y ইজ ইকুয়াল টু মাইনাস del v বাই del x। তার মানে del u বাই del y এর যে মানটা পাবো আর del v বাই del x এর যে মানটা পাবো এদের মধ্যে একটা মাইনাসের পার্থক্য থাকবে। তো আমি এখানে বলছি যে ডিফারেন্সিয়েশনের ব্যাপার, তোমরা ডিফারেন্সিয়েশন বলতে তো আগে ডেল পড়ো নাই তোমরা, এরকম আমরা যে সাইনটা দিয়েছি এই যে সাইনটা এটা কিন্তু তোমরা পড়ো নাই, তোমরা পড়েছো ডি বাই ডিএক্স অথবা ডি বাই ডিওয়াই, এটা পড়েছো তোমরা, তাই না? ডিফারেন্সিয়েশনের সময় এই দুটো অপারেটরই ব্যবহার করছো, যে এফ ড্যাশ এক্স অথবা বলেছো যে ডিওয়াই ডি বাই ডিএক্স অফ ডি বাই ডিএক্স পড়ছো অথবা ডি বাই ডিওয়াই পড়ছো। তো এখানে আমাদের একটা জিনিস ব্যাপার হবে, জেনারেলি আমরা যেটা টোটাল ডিফারেন্সিয়াল করি সেটা আমরা ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কয়েকটা পার্ট আছে, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা আগে যেটা পড়ে আসছো সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এখন যেটা পড়বা বা এখন যেটা আমি দেখাচ্ছি যার সাহায্যে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি এবং পার্শিয়ালের মধ্যে মেইন যে পার্থক্যটা, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সময় আমরা যখন একটা ডিফারেন্সিয়েশন করতাম তখন এখানে যদি আমাদের মানে আমাদের ভেরিয়েবল যদি এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার বলতেছে এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করো, এরকম বলা হতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে তোমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করো, এরকম বলা থাকতো। তো এখান থেকে তোমরা কি করতে, এক্স স্কোয়ার কে তো তোমরা ডিফারেন্সিয়েশন করতেই এক্স এর সাপেক্ষে, আবার যেখানে ওয়াই স্কোয়ার থাকতো সেটাকে তোমরা কিন্তু ছেড়ে দিতে না, সেটাকেও কি করতা, ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে, তাই না? যেখানে ওখানে যে ভেরিয়েবলটা ছিল এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল থাকে, যদি কোনোখানে যদি এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল থাকে তাহলে এই তিনটা ভেরিয়েবলকে নিয়েই ডিফারেন্সিয়েশনটা করতে হবে। এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে যে কয়টা ভেরিয়েবল আছে সব কয়টাকেই আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, বা হয়তোবা এক্স এর সাপেক্ষে করতে হলে সেখানে একটু চেইন রুল অ্যাপ্লাই করে করতে হইতো, বাট সেখানে ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা ভেরিয়েবলকে করতে হইতো। কিন্তু পার্শিয়াল, এই যে আমাদের পার্শিয়ালের ক্ষেত্রে আমরা যে অপারেটরটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ডেল বাই ডেল এক্স অথবা ডেল বাই ডেল ওয়াই। তো ডেল কথাটার মানে কি, পার্শিয়ালের ক্ষেত্রে ডেল বাই ডেল এক্স বা ডেল বাই ডেল ওয়াই ব্যবহার করি। এইটার মূল পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের ডেল বাই ডেল এক্স আছে, তার মানে এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আছে। তো এখানে যদি কোনো ক্ষেত্রে এরকম থাকে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে এই ওয়াই কে আর ডিফারেন্সিয়েশন করতে হবে না, ওয়াই সাথে গুণ আকারে থেকে যাবে, শুধু এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাবে। আবার যদি এরকম থাকে ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার কে মানে ডিফারেন্সিয়েশন করতে হবে না, শুধু ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলেই হবে। বাট যদি এরকম থাকতো ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই, তাহলে কিন্তু এটাকে ইউভি সূত্রে করতে হইতো, এক্স কে প্রথমে ইউ ধরতাম, এক্স স্কোয়ার কে ইউ ধরতাম, ওয়াই কে ভি ধরতাম, তারপর আমরা পুরোটা ডিফারেন্সিয়েশন করতাম। কিন্তু এখানে যখন পার্শিয়ালি করব, পার্শিয়ালি করলে যে অপারেটরটা থাকবে শুধু সেই অপারেটর ডিফারেন্সিয়েশন করব, বাকিটা কনস্ট্যান্ট হিসাবে সাথে গুণ আকারে থেকে যাবে যদি থাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স কিভাবে নির্ণয় করবো, ডেল বি বাই ডেল ওয়াই কিভাবে নির্ণয় করবো সেটা আমি ম্যাথে দেখবো, বাট মেইন জিনিসটা আমি কিন্তু আমি বলেছি যে আমরা এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছি। পার্শিয়াল কথার মানেই তো হচ্ছে যে পার্শিয়াল মার্কিং কি, আমার যেটুকু হয়েছে সেটুকু মার্ক দিব। তাহলে এখানে পার্শিয়াল বলতেছি ডেল বাই ডেল এক্স, তাহলে এক্স কে বলতেছি তাহলে আমি এক্স টুকুই ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই আমার যেটুকু আছে সেরকম থেকে যাবে, ওয়াই নিয়ে আমার কোনো কাজ নাই। এরকমই আমাদের আসলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন ব্যাপারটা। সো আমরা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ভেরিফাই দ্য কসেস রেমান ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশন। তো আমি বলেছি দুই ধরনের কোশ্চেন হতে পারে, এটা হচ্ছে একটা টপিকসের কোশ্চেন যে ভেরিফাই করতে বলছে যে এটা কসেস, যে যে ফাংশনগুলো দেওয়া আছে কমপ্লেক্স ফাংশন, এগুলো কসেস রেমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। আবার এরকমও কোশ্চেন হতে পারতো যে এই ফাংশনটা অ্যানালাইটিক কিনা দেখাও, বলতো যে এফ অফ জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স cos y প্লাস আই সাইন ওয়াই শো দ্যাট দিস ফাংশন ইজ অ্যানালাইটিক, বা এটা বলতে পারো শো দ্যাট either this function is analytic or
নন অ্যানালাইটিক দেখাইতে বলতো বলতো দুটো কোশ্চেন হতে পারে। তো আমি জাস্ট একটাই দেখাচ্ছি কসের সাইমন ইকুয়েশন, তোমাদের অ্যাসাইনমেন্টে হয়তো ওটাও আমি করতে বলবো তোমাদের। তো f of z is equal to e to the power x cos y plus i sin y আছে, তাহলে আমরা লিখলাম f of z is equal to e to the power x cos y plus i sin y। যেহেতু বলেছি f of z কে আমরা লিখবো কোন ফরম্যাটে, u plus iv ফরম্যাটে, তাহলে f of z এর পরিবর্তে আমি লিখে দেব u plus iv। আর এখানে e to the power x দ্বারা এটা গুণ আছে, তাহলে e to the power x দ্বারা গুণ করে দিই, তাহলে e to the power x cos y plus i e to the power x sin y, where f of z is equal to u plus iv ওইটা বসাই দিয়েছি অলরেডি। তো এখন দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ, মানে ইকুয়েশনের ডান পাশ আর বাম পাশ, এখানে কিন্তু দুইটা আলাদা পক্ষ হয়ে গেছে, একটা হচ্ছে রিয়েল পক্ষ আর একটা হচ্ছে ইমাজিনারি পক্ষ। তো দেখো এখানে বাম পাশে আছে কি ইকুয়েটিং বলা হয় এটাকে, এটাকে বলা হয় যে ইকুয়েটিং করে নেওয়া, দুই অংশ থেকে যেটুকু যার আছে সেটুকু তার নিয়ে নিবে, যেমন ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট উই গেট। তাহলে এখানে বাম পক্ষে রিয়েল পার্ট আছে কি ইউ, আর ডান পক্ষে রিয়েল পার্ট আছে কি e টু দি পাওয়ার x cos y, তাহলে আমরা লিখতে পারি u is equal to e টু দি পাওয়ার x cos y। সিমিলারলি এখানে ইমাজিনারি পার্টের ক্ষেত্রে কি আছে, বাম পক্ষে v আছে আর ডান পক্ষে আছে কি e টু দি পাওয়ার x sin y, তাহলে আমরা v is equal to লিখতে পারি e টু দি পাওয়ার x sin y। এটাই হচ্ছে ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট। তাহলে আমরা u এর মান পাইলাম e টু দি পাওয়ার x cos y, v এর মান পেলাম e টু দি পাওয়ার x sin y। এটা এক নাম্বার দিলাম, এটা দুই নাম্বার দিয়ে দিলাম আমরা। তো u এর মান পেলাম, v এর মান পাইলাম, এবং এবার এবারে কাজ হচ্ছে কি u কে পার্শিয়ালি x এবং y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা, আবার v কে পার্শিয়ালি x এবং y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, চারটা ডিফারেন্সিয়েশন করে লিখতে হবে আমাদের। তো আমরা দেখি এটা বলছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 and 2 উইথ রেসপেক্ট টু x and y রেসপেক্টিভলি উই গেট। প্রথমে আমরা u কে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, তাহলে del u বাই del x, তাহলে আমাদের আছে কি e টু দি পাওয়ার x cos y, তাহলে এখানে cos y আমার বাদ, মানে মনে করতে হবে কনস্ট্যান্ট আছে, এটা নিয়ে আমার কাজ নাই। তাহলে e টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, e টু দি পাওয়ার x ই পাবো, কারণ আমরা জানি যে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। তাহলে del u বাই del x এর মান পেলাম e টু দি পাওয়ার x cos y, cos y কিন্তু কনস্ট্যান্ট, cos y কে কিন্তু ডিফারেন্সিয়েশন করি নাই। সিমিলারলি del u বাই del y, এবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব u কে, u আছে কি e টু দি পাওয়ার x cos y, তাহলে e টু দি পাওয়ার x এখানে কনস্ট্যান্ট থাকবে, cos y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো মাইনাস sin y, দেখো এই যে মাইনাস চলে আসলো e টু দি পাওয়ার x sin y। তাহলে আমরা del u বাই del x এর মান পাইলাম, del u বাই del y এর মানও পেয়ে গেলাম। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখানে সমীকরণগুলো নাম্বার দিতে হবে কারণ আমরা তো আবার ওই চারটা ইকুয়েশন মিলাবো। তো পেলাম। এবার সিমিলারলি del v বাই del x এর মান বের করব। del v বাই del x এর মান বের করতে হলে এখানে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করে e টু দি পাওয়ার x থাকবে, sin y তো কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তাহলে del v বাই del x এর মান e টু দি পাওয়ার x sin y, এটা 5 নাম্বার। আবার del v বাই del y, এবার y এর সাপেক্ষে করলে e টু দি পাওয়ার x কনস্ট্যান্ট থাকবে, sin y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো cos y, তাহলে e টু দি পাওয়ার x cos y, তাহলে এটা 6 নাম্বার। তো এবার আমার খেয়াল করতে হবে 3 নাম্বার আর 6 নাম্বার মিলছে কিনা। তাহলে দেখো 3 নাম্বারের যে মান আর 6 নাম্বারের যে মান e টু দি পাওয়ার x cos y e টু দি পাওয়ার x cos y আছে, তাহলে আমরা লিখতে পারি ফর্ম 3 and 6 del u বাই del x is equal to del v বাই del y, কারণ এই দুটো মান সমান। ফর্ম 3 and 6 we get del u বাই del x is equal to del v বাই del y। আবার 4 এবং 5 থেকে লিখতে পারি কি, দেখো 4 এবং 5 নাম্বারের সাংখ্যিক মান এক আছে, কিন্তু এদের মধ্যে কি একটা মাইনাসের পার্থক্য আছে, ওইটাই তো ছিল আমাদের ইকুয়েশন। যে তাহলে আমরা লিখতে পারি 4 এবং 5 থেকে del u বাই del y is equal to minus del v বাই del x, যেহেতু একটা মাইনাসের পার্থক্য আছে, যেটা সূত্র মতে আছে সেভাবে আমরা লিখতে পারবো, সাংখ্যিক মান কিন্তু এক থাকতে হবে। তো এখানে আমরা 7 এবং 8 নাম্বার ইকুয়েশন থেকে কি দেখলাম, এই যে এই প্রথম ইকুয়েশনটা এটাই ছিল আমাদের কসেস-রাইমান ইকুয়েশনের প্রথম ইকুয়েশন, এই যে 8 নাম্বার ইকুয়েশন এটাই আমাদের কসেস-রাইমান ইকুয়েশনের সেকেন্ড ইকুয়েশন, এবং 7-8 থেকে আমরা বলতে পারলাম অতএব ফ্রম অ্যাবভ ইকুয়েশন 7 and 8 শো দ্যাট দ্য কসেস-রাইমান ইকুয়েশন আর স্যাটিসফাইড ফর দ্য গিভেন ফাংশন। এটা তাহলে আমরা বলতে পারি যে কসেস-রাইমান ইকুয়েশন এটার জন্য স্যাটিসফাই করে। ওকে, তাহলে এটা আমাদের প্রথম এক্সাম্পল। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এরপরে আর 2 নাম্বার এক্সাম্পল সেম নিয়মে আছে, তোমরা এটা দেখে নেবে। 3 নাম্বার এক্সাম্পলটা আমি একটু দেখাবো। এখানে দেওয়া আছে গিভেন ফাংশন f of z is equal to sin 2z, sin 2z আছে, ঠিক আছে, আগের মতো নাই যে e টু দি পাওয়ার x cos y, এখানে কিন্তু xy নাই, ওখানে তো xy ছিল, i ছিল, এখানে i টাই নাই, তাহলে z কে ভাঙাইতে হবে এখানে। তাহলে আমরা f of z জানি u plus iv, আর শুধু z কে আমরা ধরে নেব x plus iy, কারণ আমরা জানি যে u আর v যে আছে সেটা তারা কিসের ফাংশন, x আর y এর ফাংশন। সো আমরা z is equal to x plus iy বসতে পারি। তো এখানে কিন্তু দুইটা জিনিস হয়ে গেল, z is equal to x plus iy আর f of z is equal to u plus iv
where u is equal to x, y আর v is equal to v x, y, চারটা জিনিস কিন্তু আছে। তো ওকে, f of z is equal to u plus iv বসাইলাম, আর এইখানে z is equal to x plus iy ও বসাই দিলাম। তো আমরা পেলাম u plus iv is equal to sin 2x plus i2y। তাহলে আমাদের সূত্র জানা আছে, sin a plus b এর সূত্র আছে, আমরা ত্রিকোণমিতি পড়ে থাকলে তোমরা জানবে যে sin a plus b এর সূত্র আছে, sin a minus b এর সূত্র আছে, cos a plus b cos a minus b এর সূত্র আছে। তো sin a plus b এর সূত্র আমরা জানি, sin a cos b plus cos a sin b। তাহলে এখানে a এর মান হচ্ছে 2x আর b এর মান হচ্ছে i2y। তাহলে sin 2x cos i2y plus cos 2x i sin i2y। তো আমরা জাস্ট a plus sin a plus b এর সূত্র লিখে নিলাম। তো এখানে আর দুইটা সূত্র নতুন ইনক্লুড হবে, যেহেতু এখানে দেখো cos i2y আছে আর sin i2y আছে। তো এই ধরনের ফাংশন তো আমরা দেখি না, আমরা সাধারণত দেখি sin x cos x অথবা sin y cos y অথবা sin 2x cos 2x cos 2y sin 2y এরকম দেখি, কিন্তু i তো থাকে না। কিন্তু আমাদের যেহেতু কমপ্লেক্স ফাংশন i থাকতেই পারে, তো এখানে একটা সূত্র আছে আমাদের মনে রাখতে হবে যে হাইপারবোলিক ফাংশন আছে, sin cos এর হাইপারবোলিক ফাংশন আছে। তো এটা আমাদের অ্যাপ্লাই হবে, যেমন cos ix যদি থাকে, cos ix এর সূত্র হচ্ছে cos হাইপারবোলিক x, এই এইচটা দ্বারা বোঝাচ্ছে হাইপারবোলিক ফাংশনের জন্য আইটা আসে। আবার sin ix এটার সূত্র হচ্ছে i sin হাইপারবোলিক x। খেয়াল করে দেখো cos এর ক্ষেত্রে কিন্তু আমাদের আইটা বাইরে আসে নাই, কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু আইটা বাইরে চলে আসছে এবং হাইপারবোলিকটাও চলে আসছে, এটা সূত্র দেখে মনে রাখতে হবে। সো এখানে cos i2y আছে, তাহলে x এর পরিবর্তে কি আছে 2y, তাহলে হয়ে যাবে কি sin 2x cos হাইপারবোলিক 2y, যেহেতু cos এর ক্ষেত্রে আইটা থাকবে না, আর cos 2x sin i2y ছিল। তো i থাকলে কি, sin এর ভিতরে i থাকলে এটা বাইরে যাবে এবং হাইপারবোলিকও আসবে, তাহলে এই আইটাই বাইরে দিলাম, cos 2x sin হাইপারবোলিক 2y চলে আসলো। তো একবার আমরা ইকুয়েটিং করব, তাহলে u এর মান পেলাম, u এর মান পাবো sin 2x cos হাইপারবোলিক 2y, v এর মান পাবো cos 2x sin হাইপারবোলিক 2y। এই যে u is equal to sin 2x cos hyperbolic 2y এক নাম্বার, v is equal to cos 2x sin hyperbolic 2y এক নাম্বার সমীকরণ, দুই নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এবারের কাজ হচ্ছে u কে পার্শিয়ালি করা ডিফারেন্সিয়েশন x y এর সাপেক্ষে, v কে পার্শিয়ালি করা x এবং y এর সাপেক্ষে করে নেব আমরা। del u by del x, যেহেতু x এর সাপেক্ষে করতেছি, cos হাইপারবোলিক 2y পুরোটাই কনস্ট্যান্ট, এর কোনো কাজ নাই। sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে কি হবে cos 2x, আর 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো শুধু 2, তার মানে 2 cos 2x cos হাইপারবোলিক 2y, এটা 3 নাম্বার। del u by del y এর মান হবে y এর সাপেক্ষে করব, তার মানে sin 2x পুরোটা কনস্ট্যান্ট থেকে যাবে। আর হাইপারবোলিকের ক্ষেত্রে একটা আমাদের স্বাভাবিক নিয়মের সূত্র ছিল কি, cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি cos x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় আমরা পাই sin x, আর cos হাইপারবোলিক x এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা sin হাইপারবোলিক x, এখানে কোনো মাইনাসের ফ্যাক্টর থাকবে না। তো যেহেতু cos হাইপারবোলিক 2y আছে, তাহলে আমরা পাবো কি sin হাইপারবোলিক 2y এবং 2y কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2, তাহলে এই 2টা এই বাইরে চলে গেছে। সো আমরা পেয়ে গেলাম del u by del x এর মান এবং del u by del y এর মান, 3 নাম্বার 4 নাম্বার। সিমিলারলি del v by del x এর মান এবং del v by del y এর মান একই রকমের। আবার sin হাইপারবোলিক, যেমন sin হাইপারবোলিক 2y এটাকে ডিফারেন্সিয়েশন করলেও আমরা পাবো cos হাইপারবোলিক 2y, আর 2y কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2। তো sin হাইপারবোলিক x cos হাইপারবোলিক x বোথ এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় জাস্ট উল্টায় যাবে, যেমন sin হাইপারবোলিক x কে ডিফারেন্সিয়েশন করলে cos হাইপারবোলিক x পাবো, cos হাইপারবোলিক x কে ডিফারেন্সিয়েশন করলে sin হাইপারবোলিক x পাবো, মাইনাসটা থাকবে না, এইটি পার্থক্য, কিন্তু এটা মনে রাখতে হবে। সো পেয়ে গেলাম 3 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন, 5 নাম্বার পাইলাম, 6 নাম্বার পাইলাম, ডিফারেন্সিয়েশন করলাম। এবার 3 আর 6 তে খেয়াল করব, দেখবো একই মান আসছে, 2 cos 2x cos হাইপারবোলিক 2y। 6 নাম্বারেও দেখো আসছে 2 cos 2x cos হাইপারবোলিক 2y। 4 এবং 5 নাম্বারের মধ্যে একটা মাইনাসের পার্থক্য আছে, অতএব from 3 and 6 we get del u by del x is equal to del v by del y, আর from 4 and 5 we get del u by del y is equal to minus del v by del x. So 7 and 8 we can see that Cauchy-Riemann equation are satisfied. তো প্রথম এই যে এখানে যেগুলো দেখালাম Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাই করছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যাইতে পারে যে এই যে 3 4 5 6 এখানে ওই যে 3 আর 6 এক নাও হইতে পারে, আবার 4 5 এর মধ্যে মাইনাসের পার্থক্য নাও থাকতে পারে, হইতে পারে। সো যখন এটা হবে না তখন আমরা বলবো যে এটা Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাই করে না, এটুকুই হচ্ছে পার্থক্য। ওকে, 3 4 মানে এবার
4 নাম্বারে ওই একই রকমই আছে, দেখে নেবে। 2 1 আর 2 একই রকম, 3 আর 4 একই রকম। 5 নাম্বারটা আমি লাস্ট থেকে শেষ করে দেব আজকে ক্লাস। f of z is equal to দেওয়া আছে এখানে 1/x plus iy আছে। তো আমরা প্রথমেই শিখেছিলাম কি, যদি ভাগ আকারে থাকে বা নিচে থাকে, হরে যদি এরকম থাকে, নিচে হরে যদি এরকম x plus iy থাকে বা i সম্মিলিত পদ থাকে, তাহলে আমাদের কাজটা ছিল কি, ভাগের সময় যে টেকনিকটা দেখেছিলাম যে এর কনজুগেট করে উপর নিচে গুণ করে দিতে হয় হরেরটাকে, তাহলে কি হয়ে যায়, হর যেটা থাকে ডিনোমিনেটর থাকে সেটা রিয়েল নাম্বার হয়ে যায়, সেটা তখন আর আই থাকে না সেখানে। ওই একই ফর্মুলা এখানেও অ্যাপ্লাই করব। তো f of z is equal to u plus iv তো বসাই দিলাম। পরের কাজটা হচ্ছে ওই যে আমাদের আগেরটা x plus iy এর কনজুগেট হচ্ছে x minus iy, সেটা দিয়ে উপর নিচে গুণ করা হলো। জানি যে x z into z বার বা যেটা স্টার গুণ করলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a হচ্ছে এখানে কি x আর b হচ্ছে কি y। তো ক্যালকুলেশন করলে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার আর উপরে পাবো x মাইনাস iy। তাহলে আমাদের হর কি হইলো, হরে আমাদের আর এখন আই নাই। এবার লবে, লব যেটা আছে এখানে আই পাইছি, তাহলে লবের আবার মাঝখানে মাইনাস আছে, তাহলে এটাকে দুইটা পার্ট করে দিতে পারি। তাহলে u plus iv is equal to লিখতে পারি x by x square plus y square minus I into y by x square plus y square। তাহলে এবার আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করতে পারবো। তাহলে u এর মান পাবো u is equal to x by x square plus y square, v এর মান পাবো মাইনাস, যেহেতু আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে পাবো v এর মান মাইনাস y by x square plus y square। দেখো u এর মান পাইছি x by x square plus y square, এক নাম্বার দিয়েছি, v is equal to minus y by x square plus y square এর মান পাইছি। তো এবারে কাজ হচ্ছে uv কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা। এবার কিন্তু একটু পার্থক্য চলে আসছে এখানে, খেয়াল করে দেখো, যখন u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তো x কয়টা আসে সেটা খেয়াল করতে হবে। দেখে দেখেন এখানে লবেও x আছে, হরেও x আছে, দুইটা x আছে। তাহলে কি করতে হবে, uv বা u বাই v এর সূত্র করতে হবে। কারণ আমরা যদি জানি যেটার সাপেক্ষে করা হয় সেটা যদি একবার থাকে, তাহলে তো স্বাভাবিক নিয়মে করতে পারি। যদি সেই ভেরিয়েবলটা একাধিক থাকে যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, তাহলে কি করতে হয়, uv অথবা u বাই v এর সূত্র করতে হয়। এই সূত্র আমরা, তোমরা জানো u বাই v এর সূত্র কি, সূত্র আমাদের জানা আছে v স্কয়ার, নিচে হবে হরে v স্কয়ার হবে আর উপরে হবে v ইনটু del u বাই del x মাইনাস u ইনটু del v বাই del x। তো এখানে ডেল, হ্যাঁ এখানে ডেল আমরা নিয়ে আসতেছি, এখানে কিন্তু আমরা d উচ্চারণ করব না। তো সেই একই সূত্র del u বাই del x এর ক্ষেত্রে। তো এখানে যেহেতু v ইকুয়াল টু আছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই এটা হোল স্কয়ার হয়ে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। আর যেহেতু v ঠিক থাকবে প্রথমে, আবার x যেহেতু আছে x কে ডিফারেন্সিয়েশন করলে x এর 1 পাবো, তারপর সূত্র মতো মাইনাস, এবার x ঠিক থাকবো, x স্কয়ার প্লাস y স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা কি 2x, এই দেখো 2x, তাহলে x ইনটু 2x। তাহলে এরপরের কাজ করে নেবা, এরপরে এখানে একটু ক্যালকুলেশন আছে, করলে পাবো y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, 3 নাম্বার। সিমিলারলি del u বাই del y এর মান যখন করব, খেয়াল করে দেখতে হবে এখানে y কয়টা আছে। দেখো x কিন্তু দুই হরেও লবেও ছিল হরেও ছিল, বাট y কিন্তু উপরে হরে নাই, শুধু এক জায়গায় আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে হরে আছে শুধু। তাহলে এই পুরো x স্কয়ার প্লাস y স্কয়ার কে একটা ফাংশন ধরে নিতে হবে, কারণ শুধু y স্কয়ার তো এখান থেকে বাই করতে পারতেছি না আমি। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার যেহেতু আছে, এইটাকে তাহলে করতে হবে, তাহলে এটাকে উপরে নিয়ে যাব, তাহলে লিখতে পারি x ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1, কারণ যেহেতু আমরা জানি x বাই y থাকলে কি লিখতে পারি, x ইনটু y টু দি পাওয়ার মাইনাস 1। সিমিলারলি এখানে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, সেটা লিখতে পারি x ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1। যেহেতু হরে থাকলে ওটাকে মাইনাস দিয়ে উপরে নিয়ে যাওয়া যায় পাওয়ার দিয়ে। তো এবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে y এর সাপেক্ষে পার্শিয়ালি, x তো ঠিক থাকবে কারণ আমরা পার্শিয়ালি করতেছি। তাহলে আমাদের যেহেতু x টু দি পাওয়ার n এর সূত্র, এখানে y টু দি পাওয়ার n এর সূত্র হয়ে যাবে, কারণ যেহেতু এখানে ভেরিয়েবল আছে y। তাহলে y টু দি পাওয়ার n এর সূত্র ওইরকম n ইনটু y n মাইনাস 1, সূত্র এটাই তো। তাহলে এখানে y এর মান সরি n এর মান আছে মাইনাস 1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, দ্যাট মিন্স মাইনাস 1 মাইনাস 1 করলে মাইনাস 2 হয়ে যায়। আবার যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমি ধরেছি y, তো এইটাকে আমরা y এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করে দেব, তাহলে x স্কয়ার তো 0 হয়ে যাবে, আর y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা কি 2y, তাহলে সেখানে এখানে ইনটু 2y দেওয়া হয়েছে। ক্যালকুলেশন করলে এখানে যোগ বিয়োগ করলে মাইনাস 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এটা 4 নাম্বার সমীকরণ। সিমিলারলি del v বাই del x করতে হবে, আমি এটা আর আলোচনা করলাম না।
তো এখানে ওই ইউবি সূত্র একটা গেছে আর একটা ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র গেছে। তো এখান থেকে ওইখানে দেখা গেছে যে ফর্ম 3 আর 4 মিলে গেছে, সরি 3 আর 6 মিলে গেছে, 4 আর 5ও মিলে গেছে, মাইনাস একটা পার্থক্য আছে। তো এটাও কসি-সিমেন ইকুয়েশন স্যাটিসফাই করে, বাট অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে স্যাটিসফাই নাও করতে পারে। ঠিক আছে, তো এটাই এটুকু ছিল আমাদের আজকের লেসন, যেখানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, একটা দেখলাম কসিস রাইমান ইকুয়েশন। কসিস রাইমান ইকুয়েশনটা ছিল পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যাপার বা ডিফারেন্সিয়েশনের ব্যাপার, আর কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ছিল ইন্টিগ্রালের রিলেটেড একটা ব্যাপার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে করো, যেহেতু এটা থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট একটু পরেই কিন্তু দেওয়া হয়ে যাবে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে সবাই আইডি দাও। স্যার অ্যাসাইনমেন্ট 4 এর টাইমটা একটু কি বাড়ানো যায় স্যার প্লিজ? পরের টাইম দেওয়া আছে কত? কালকে স্যার। 4 to tomorrow. ওকে, অ্যাসাইনমেন্ট 4 and 5 দুটোটা তোমরা যেহেতু অনেকেই দাও নাই, 4 আর 5 একই টাইমে দাও। থ্যাঙ্কস স্যার। আচ্ছা, তোমরা চেঞ্জ করে দিচ্ছি। আজকে 16 তারিখ, 23 25 তারিখ পর্যন্ত দুইটা তোমাদের অ্যাসাইনমেন্ট, কিন্তু একটা টাইম না, এটা কিন্তু দুইটার টাইম। না আচ্ছা, যাই হোক, পরেরটা আমি আর একটু হয়তো বাড়াবো, যেহেতু তোমাদের ঈদের বন্ধ আছে, সো ওটা বাড়াই দিব, সমস্যা নেই। স্যার একটু আরেকটু বাড়ায় দিলে স্যার ভালো হয়। ওটা তো বাড়াইছি, পরেরটা বাড়াই দিব বললাম তো, আজকে যেটা দিব সেটা তো আমি আরেকটু বাড়াই দিব, বাট এটা তো আগেরটা, এটা তো আর বাড়ানো যায় না, তাই না? এটা তো 25 তারিখ, তাও এক সপ্তাহ বাড়াই দিলাম। ওটার জন্য হয়তোবা তোমাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সময় থাকবে, যে হয়তোবা আমি নেক্সট ক্লাসটা তো তোমাদের 23 তারিখ আছে, ওটা তো হবে না, কারণ 23 তারিখ ঈদের পরে হয়তোবা অনেকেরই সমস্যা থাকবে, বা ওই ক্লাসটা আমি আসলে আমরা হয়তো নিব না, আমরা পরের দিনেরটা নিব। 23 তারিখের পরবর্তী যেটা আছে সেটা আমরা নিব। 23 তারিখের পরবর্তীতে কত তারিখ হয়? 30 তারিখ, তাহলে হয়তো বা 28 তারিখ পর্যন্ত ডেট থাকবে ওটার জন্য। ওকে, সবাই আইডি দাও, আর আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। এ পর্যন্তই। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো। হ্যাঁ, তোমাদের যাদের আইডি দেওয়া হয়েছে তারা লিভ নিতে পারো ক্লাস পর্যন্ত। আইডি দিয়ে লিভ নাও সবাই, যেহেতু ক্লাস শেষ।